মেহুকে দেখতে আসার কথা আরও কিছুদিন আগে হলেও মাঝে একটু সমস্যা হয়, তার আসতে পারে না। সাজিদকে অফিসের কাজে একটু দেশের বাইরে যেতে হয়েছিল। তার যে তখন কি রাগ, তাকেই কেন পাঠাতে হচ্ছে, আর মানুষ নেই নাকি? তখন তো সে রেগে বলেছিল চাকরি ছেড়ে রুদ্রর সাথে জয়েন করবে। তাই রুদ্র পাল্টা বলেছিল বিদেশে ক্লায়েন্টের সাথে করে মিটিংগুলোর দায়িত্ব তবে সাজিদকে দেওয়া হবে। এই কথা শুনেই সাজিদ পোল্টি খায়। তখন বাবা আরও ঝামেলা, জেসে পড়ে এত ঝামেলা নিজের কাঁধে নেওয়ার কোনো মানে নেই। তার থেকে নিজের চাকরি ভালো, স্যালারিও ভালো আছে এখানে। মেহুকে অনায়াসে সে নিজের টাকায় চালিয়ে নিতে পারবে। আজ যে সকাল সকাল মেহুকে বাসায় আটকে রাখা হয়েছে, তাকে আজ ভার্সিটি দেয়া হয়নি, কারণ জিজ্ঞাসা করলেও কোনো উত্তর পায়নি সে। তাই বেচারি কিছু না বুঝে ইনু বেবির সাথে বসে আছে। ছোট্ট বেবির সাথে এক বড় বেবি দুষ্টুমি করছে। রুদ্র রুমে এসে এমন দৃশ্য দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তার আদরের বোনটাকে আজ দেখতে আসবে, তারই বদমাশ বন্ধুটা পরিবার নিয়ে আসছে আজ। সেজন্যই মেহুকে আজ ভার্সিটিতে যেতে দেয়া হয়নি। সারপ্রাইজ হিসেবে তাকে জানানো হয়নি সেটা। কিছুক্ষণের মাঝেই হয়তো সাজিদরা চলে আসবে। ইমা তাই রুদ্রকে পাঠিয়েছে নিজে বেবির সাথে বসে মেহুকে তার কাছে পাঠাতে। মেহুকে তৈরি করতে হবে, দেখতে আসলে একটা পরিপাটি হওয়ার ব্যাপার আছে তো। যদিও তার মেহুকে একদম ন্যাচারালি রাখবে তারা, শুধু বাড়তি হিসেবে শাড়িটা পরানো হবে। রুদ্র বোনের কাছে গিয়ে বলে, মেহু তোর ভাবি ডাকছে, আমি আসি ইনুর কাছে, তুই যা তাড়াতাড়ি। ভাইয়া আজ কি কেউ আসবে? মা ভাবিকে দেখলাম রান্নাঘরে কত কি রান্না করছে। আমাকে ভার্সিটি যেতে দিলে না, কিছু বলছো না কেন? আমি কিভাবে জানবো? তোর ভাবিকে গিয়ে জিজ্ঞাসা কর। মেহু একটা মুখ ভেঙসি দেয়। ঘরের অন্যতম কর্তা হয়ে নাকি সে ঘরের খবর জানে না, তার ঢঙের ভাই একটা। মেহু বেরিয়ে যেতে রুদ্র তার মেয়ের কাছে আসে। মেয়ের সাথে কথা বলার এক পর্যায়ে মেয়ে কাপড় নষ্ট করে ফেলে। রুদ্র এখন পর্যন্ত বেবি শুধু মুতু করলে চেঞ্জ করে দিয়েছে, তবে হাগু করলে সে চেঞ্জ করতে পারে না। এক্ষেত্রে ইমাকে সব করতে হয়। তবে এখন তো ইমা কাজে ব্যস্ত, এখন ডাকলে সোজা এসে ঝাড়ি মেরে বলবে, এতই মেমে করেন, মেয়ের কাপড়টা চেঞ্জ করতে পারেন না, কেমন বাবা আপনি? এই ভেবে রুদ্র আর ডাকে না। অনভিজ্ঞ হাতে নিজেই বাচ্চার কাপড় চেঞ্জ করতে যায়, মুখে বলতে থাকে, মা আমার কি করলি এটা? বাপকে দেখে খুশিতে কাজ সেরে ফেললি? মা তো কাছে নেই রে, সেই এখন আমাকে কাজে লাগতে হলো। যাক, নিউ অ্যাডভেঞ্চার হবে এখন, বলে অদক্ষ হাতে বেবির কাপড় সরাতেই তার মুখের ভাব পাল্টে যায়। মৃদু চিল্লিয়ে বলে ওঠে, হায় আল্লাহ, ছোট্ট শরীরে এত বড় ষড়যন্ত্র। রুদ্র বেবির কাপড় চেঞ্জ করতে গিয়ে আরো নষ্ট করে ফেলে। অনভিজ্ঞ বলে কথা, তার ওপর বাবুর একটু নড়চড়ে অবস্থা আরো বেহাল হয়ে গেছে। এমন সময় ইমা রুমে আসে। এসে রুদ্রকে এমন বিপদে পড়তে দেখে না চাইতে হো হো করে হেসে ফেলে। হাসতে হাসতে বলে, এ কি অবস্থা আপনার? এই না আমার মেয়ে করেন, এখন মেয়েকে একটু সামলাতেই এই বেহাল কেন? রুদ্র মুখ কুঁচকে ইমার দিকে তাকায় বলে ওঠে, মেয়ে বাবাকে পেয়ে বেশি খুশি তো, তাই খুশির ঠেলায় লাফিয়ে উঠে এই অবস্থা করেছে, এখানে আমার কোনো দোষ নেই। ইমা হাসতে হাসতে এগিয়ে আসে তাদের কাছে। বুঝি, নিজে না পেরে দোষ মেয়ের ঘাড়ে দিয়ে দিচ্ছেন, বলে নিজেই বেবিকে পরিষ্কার করতে থাকে। তখন রুদ্র বলে, তুমি এখনে আসলে কেন? মেহুকে তৈরি করা শেষ? ওহ, আপনার বড় মেয়ে প্যাপা শুরু করেছে, শুধু বলেছি তাকে দেখতে আসবে। এতে কান্না শুরু। কে আসছে জানতেই চাইল না, কোনো রকমের শাড়িটা পরিয়ে দিয়ে এসেছি। এখন যান গিয়ে মেয়েকে সামলান, বোনেরা তো ভাইয়ের কাছে নিজের মেয়ের মতোই হয়। ইমা যখনই মেহুকে রুদ্রর মেয়ের মতো বলে, তখন রুদ্র শুনতে বেশ ভালো লাগে। রুদ্র হেসে নিজের মেয়ের সাথে আরেকটু দুষ্টমি করে বোনের রুমের দিকে আগায়। দেখতে আসছে শুনেই মেহুর সে কি কান্না! সে আগে জানতে পারলে লুকিয়ে হলেও ভার্সিটি চলে যেত। তাকে না জানিয়ে এভাবে ছেলে পক্ষ আনছে কেন? তার মধ্যে সাজিদ ফোন রিসিভ করছে না। সে তো সাজিদকে ভালোবাসে, তবে অন্য কেন কাউকে বিয়ে করতে হবে?
রুদ্র বোনের দরজার সামনে আসতেই দেখে মেহু ফোন হাতে কাউকে বারবার কল করছে। ব্যক্তিটি সাজিদ বুঝতে পেরে রুদ্র মুচকি হাসে। দরজায় হালকা টোকা দিয়ে রুমে প্রবেশ করে। মেহু ভাইকে দেখে ভাইয়ের কাছে এগিয়ে আসে, অভিমানী কণ্ঠে বলে, এসব কি ভাইয়া? তখন যখন জিজ্ঞাসা করলাম বলল না কেন, অথচ নিজেই আমার বিপদ ডেকে আনছ। আমি কারোর সামনে যাব না, এই বিয়ে করব না আমি। রুদ্র বোনের মাথায় হাত বুলিয়ে বলে, দেখতে আসলেই কি বিয়ে হয়ে যায় নাকি? ওরা আসুক, দেখুক, তারপর পছন্দ হলে পরে বিয়ের কথা হবে। রাখো তোমার এসব কথা, এভাবে করে কত মেয়েকেই দেখতে এসে বিয়ে হয়ে যায়। আমি যাবই না বলেছি। আমি কিন্তু পালাবো বাড়ি থেকে। পালাবি? সেটা আবার জানিয়েও যাচ্ছিস? হ্যাঁ, পালাবো তো এখন, তারপর রাতেই চলে আসবো, তাই জানিয়ে যাচ্ছি। যাবিটা কোথায়? কেউ কেউ অপেক্ষা করছে তোর জন্য। অপেক্ষার কথা শুনে মেহু থেমে যায়। সে তো সাজিদকে ভালোবাসে বলে বিয়েটা করতে চাচ্ছে না, অথচ তার বিপদে সাজিদের কোনো খবরই নেই। সাহায্য করতে আসা তো দূরের কথা, তবে কার ভরসায় সে পালাবে? মেহু ছলছল দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকালে রুদ্র বলে, ভাইয়া একটু রুড হই তোর সাথে বলে, আজকে যে তোকে দেখতে আসবে তাকেই বিয়ে করতে হবে তোকে। ধরে নে বিয়ে ফিক্সড। ভাইয়ের কথা শুনবি না? আমি সর্বদা চেষ্টা করি তোকে বেস্ট জিনিসটাই দেওয়ার জন্য। এবারও ভাইয়ের ওপর একটু ভরসা রাখবি না? মেহু ঝরঝর করে কান্না করে দেয়। একটু এগিয়ে রুদ্রকে জড়িয়ে ধরে অঝরে কান্না করছে সে সাজিদকে ভুলতে পারবে না, আবার ভাইয়াকেও কষ্ট দিতে পারবে না। ভালোবাসার জিনিসটা খুবই জঘন্য একটা জিনিস। কেন মানুষ ভালোবাসার ফাঁদে পড়ে? মেহু তো চায়নি কখনো কাউকে ভালোবাসতে। শয়তানের পাল্লায় পড়ে একজনকে ভালোবাসলো, আর এখন কিনা তাকে ভুলেও যেতে হবে। এই দিনটা কেন দেখতে হলো তাকে? রুদ্র রুমে এসে ইমাকে মেহুর কাছে পাঠিয়ে দেয়। বেবি এখন আরামে ঘুমাচ্ছে। রুদ্র এসে ঘুমন্ত মেয়ের সাথে দুষ্টুমি করছিল। তখনই ফোনে সাজিদের কল আসে। সাজিদ জানায় তারা প্রায় চলে এসেছে। রুদ্র তাই মাকে জানিয়ে সব বন্দোবস্ত করতে যায়। সাজিদরা বাসায় আসলে সামিনা বেগম, রিয়াজুল হক তাদের বেশ আপ্যায়ন করে। বড় ভাই হিসেবে রুদ্র সেখানে উপস্থিত ছিল। সে শুধু বসে বসে সাজিদের রিয়াকশন দেখছিল। নির্ঘাত কিছু একটা করেছে এই ছেলে, নয়তো আমার শান্ত হয়ে ভদ্র ছেলের মতো বসে থাকার কথা না। দুই পরিবার বেশ কিছুক্ষণ কথা বলে। ছেলেমেয়ের মিল হওয়ার আগে দুই পরিবারের মিল হওয়া আবশ্যক, যেহেতু এর আগে সাজিদের বাবা মায়ের সাথে তাদের কখনো দেখা হয়নি, তাই তারা ভালোভাবে পরিচিত হয়ে নিল। তারপর মেয়ে দেখার কথা উঠলে রুদ্র ইমাকে বলে মেহুকে নিয়ে আসতে। ইমা মুচকি হেসে মেহুর রুমে যায়। মেহু তখন রুমে চুপচাপ মাথা নিচু করে বসেছিল। পরনের শাড়ি, মাথায় ঘোমটা দেওয়া রয়েছে। তবে বিছানার অবস্থা খারাপ, যেন মেহু নিজের রাগ কষ্ট বিছানার উপর দিয়ে নিয়েছে। মেহুকে তৈরি করিয়ে বসিয়ে ইমা বিছানায় গুছিয়ে দিয়েছিল। এখন সে গোছানো বিছানার এমন করুণ অবস্থা দেখে ইমা দীর্ঘশ্বাস ফেলে। এগিয়ে এসে মেহুকে আরেকটু গুছিয়ে আগলে নিয়ে বাহিরের রুমের দিকে যায়। মেহু এর মাঝে একটা কথা বলেনি, একেবারে চোখ তার ছলছল করে উঠছে। অতি কষ্টে নিজেকে সামলে নিচ্ছে। মেহুকে নিয়ে গিয়ে রুদ্রর সাথে সোফায় বসানো হয়। ডাবল সিটের সোফাটায় রুদ্র আর মেহু বসে আছে। তার বরাবর সামনে ছেলেপক্ষের সবাই রয়েছে। মেহু নিশ্চিত সবার নজর এখন তার দিকেই রয়েছে, তবুও সে মাথা তুলে তাকায়নি। মেহুকে আলাদা করে খুঁটিয়ে দেখার কোনো মানে নেই, তাদের ছেলের পছন্দ। তাছাড়া রুদ্রকে তারা বেশ ভালো করেই চিনে। সেই রুদ্র বোনকে নিজের ছেলের বউ হিসেবে নিতে সাজিদের বাবা মায়ের কোনো আপত্তি নেই। শুধু একবার আনুষ্ঠানিকভাবে মেয়ে দেখতে আসাটা উচিত মনে করি তারা এসেছে। আজই বিয়ের ব্যাপারে পাকা কথা সেরে যাওয়ার সিদ্ধান্ত তাদের। সেই মতে সাজিদের মা বলেন, আপনাদের মেয়েকে আলাদা করে দেখার কিছুই নাই। আমরা আগে থেকেই মেয়েকে নিজেদের বাড়ির বউ হিসেবে ভেবে ফেলেছি, তাই বাড়ির বউকে একটু সাজিয়ে বিয়ের পাকা কথা সারতে চাচ্ছি। আপনাদের অনুমতি থাকলে মেয়েকে আংটি পরিয়ে রেখে যেতে চাচ্ছি। সামিনা বেগম, রিয়াজুল হক হাসি মুখে সম্মতি প্রদান করেন। এই পর্যায়ে সাজিদের মা মেহুর উদ্দেশ্যে বলে, মেহের মা, একটু এসে আমার সাজিদের পাশে বসো তো। তোমাদের আংটি বদলটা হয়ে যাক। তবে সাজিদ নামটা শুনেই মেহু তরাক করে মাথা তুলে তাকায়। সামনে বসা সাজিদকে দেখে তার চোখ
ছানা বড়া হয়ে যায়। সাজিদ ভাই তাকে দেখতে এসেছে, যার জন্য এতক্ষণ সে কান্না করলো, সেই তাকে বউ বানাতে এসেছে। সাজিদের দিকে তাকিয়ে দেখে সাজিদ মুচকি হেসে ভুরু নাচাচ্ছে, মানে তাকে নিয়ে মজা করলো সবাই, তার অনুভূতি নিয়ে খেললো। হঠাৎই নিজেকে সামলাতে না পেরে মেহু ফুপিয়ে কান্না করে দেয়। এটা দেখে সবাই চমকে যায়। সাজিদ তো থতমত খেয়ে তাড়াতাড়ি মেহুর দিকে এগিয়ে আসে। মেহুর সামনে হাঁটু গেড়ে বসে চিন্তিত স্বরে বলে, মেহু পাখি, কান্না করছো কেন? মেহু তাকে মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে ভাইকে ধরে কান্না করতে থাকে। সাজিদের বাবা মা হতভম্ব হয়ে তাকিয়েছিল। রুদ্র বাবা মায়ের সেম অবস্থা, কারণ কাহিনী তো করেছে ছেলেমেয়েরা, বাবা মায়েরা তো কিছুই জানে না। রুদ্র মুচকি হেসে বোনকে ফিসফিস করে বলে, সারপ্রাইজ ছিল এটা, একটু কষ্ট না পেলে সারপ্রাইজের দাম থাকে না, তাই একটু অভিনয় করা আর কি। মেহু কান্না থামিয়ে ভাইয়ের বুকে মুখ গুজে থাকে। তার এখন খুব লজ্জা লাগছে, এতগুলো মানুষের সামনে এভাবে কান্না করে দিল, ওরাই বা কি ভাববে এখন, তাই লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না। রুদ্র হেসে পরিস্থিতি স্বাভাবিক করে। সাজিদ রুদ্রকে একটু ইশারা করলে রুদ্র জানায় যাতে ছেলেমেয়ে একটু আলাদা কথা বলে। সবার সম্মতিতে মেহু তাড়াতাড়ি রুমে চলে যায়। পেছনে মুচকি হেসে সাজিদও রওনা দেয়। তাদের দুজনকে মেহুর রুমেই পাঠানো হয়েছে। সাজিদ রুমে ঢুকে মেহুর বিছানার এমন অবস্থা দেখে হেসে ফেলে, দুষ্টুমি করে বলে, আমার উপরে রাগ কি বিছানার উপর দিয়ে নিয়ে গেছো নাকি? কি হাল করেছো রুমের? মেহু এবার রেগে গিয়ে বলে, এবার আপনার এমন হাল করব, বলেই রেগে সাজিদের দিকে তেড়ে যায়। সাজিদ মেহুকে কোনো রকমে থামিয়ে আলতো করে জড়িয়ে ধরে। এতেই মেহু শান্ত হয়ে যায়। তারপর সাজিদ বলে, ভালোবাসি মেহু পাখি, আরও 3 বছর আগে থেকে ভালোবাসি, প্রথম দেখাতেই তোমাকে ভালো লেগে গিয়েছিল। তবে চাইনি ছোট্ট ফুলটার জীবনে অনাধিকার জারি করতে, তাই তো সমন্দির কাছে কথা দিয়েছিলাম বউটা বড় না হওয়া পর্যন্ত কখনো ভালোবাসাটা বুঝতে দিব না। কতটা কষ্ট করেছি বুঝতে পারছো? চাইনি প্রেম নামক সম্পর্কে জড়িয়ে জীবন নষ্ট করতে, তাই সরাসরি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। প্রেমটা না হয় বিয়ের পরই করব আমরা, ভালো হবে না বলো? মেহু অভিমানী গলায় বলে, কচু হবে, আমি আপনাকে বিয়ে করব না, এখান থেকে বেরিয়েই না করে দিব। প্রিয় জঙ্গলি বিড়াল, পারলে কয়েকটা নখের আঁচড় দাও, তবু বিয়েতে না করো না। মেহু মুখ টিপে হেসে বলে, আপনি রিজেক্টেড, এ বিয়ে ক্যান্সেল। আমার বুকে মুখ গুজে আমাকে রিজেক্ট করছো? সাহস তো তোমার কম নয় পাখি। সাহসটা আমার বরাবরই বেশি ছিল সাজিদ ভাই, আপনি হয়তো বুঝতে পারেননি। ছেলেমেয়ে রাজি হয়, 2 পরিবার আজই আংটি বদলের সিদ্ধান্ত নেন। সেই হিসেবে আংটি বদল হতেই সাজিদ রুদ্রকে নিয়ে একপাশে যায়, দোস্ত একটা বড় ভুল করে ফেলেছি, কাজীকে বাহিরে দাঁড় করিয়ে রেখেছি। কাজী মানুষ তো, যদি বদদোয়া দিয়ে দেয়, জানারে ভাই নিয়ে আয় কাজীকে। রুদ্র অবাক হয়ে বলে, তুই কাজী আনতে গেলি কেন? কাজীকে কেন লাগে মানুষের? বিয়ের জন্যই তো। আমিও বিয়ে করব। হ্যাঁ, তবে কিছুদিন পরে। নো ব্রো, আজই করব, নয়তো তোর বোনকে নিয়ে পালাবো, ভেবে দেখ কি করবি। সাজিদের এমন হেয়ালিপনা দেখে রুদ্রের মাথা খারাপ হয়ে যায়। এই সাজিদের মাঝে কি মেহুর ভূত ঢুকলো নাকি? মেহুর মতো বাচ্চামো করছে এখন, কিন্তু সাজিদকে দেখে মনে হচ্ছে সে সিরিয়াস, সত্যি কিছু একটা করে বসবে। তাই রুদ্র বাধ্য হয়ে 2 পরিবারের সাথে কথা বলে। যেহেতু কাজী এসে পড়েছে, আকরটা সেরে ফেলা যায় দুজনের, পরে না হয় অনুষ্ঠান করে কনে বিদায় হবে। 2 পরিবারের এমন সিদ্ধান্তে মেহু আবার বেঁকে বসে। ভাইকে টেনে নিয়ে বলে, যাব না আমি, বিয়ে করব না বলেছিলে না, দেখতে আসলে বিয়ে হয়ে যায় না, তবে এখন কেন এমন সিদ্ধান্ত নিচ্ছ? আমি কিন্তু আবার কান্না শুরু করব ভাইয়া, আমি করব না বিয়ে। রুদ্র পরে মহা ঝামেলায়, এই দুটো মিলে তার উপর পড়ছে কেন? বাবা মায়ের কাছে গিয়ে বলুক না রুদ্রকে কি পাইছে তারা। রুদ্র তাকে দেখে। ঝামেলা বাঁধিয়ে সাজিদ এখন গো বেচারার মতো তার পিচ্চি মেয়েটাকে কোলে নিয়ে বসে আছে। একে দেখে কেউ বলবে এ বিয়ের সকল প্রস্তুতি নিয়ে সোজা মেয়ে দেখতে এসেছে। রুদ্র একবার সাজিদের কাছে যাচ্ছে, আবার কিছু করতে না পেরে ফেরত আসছে। নেহাত তার পিচ্চি মেয়েটাকে কোলে রেখেছে বলে, নয়তো সবার সামনেই বেয়াদব বন্ধুটাকে
কয়েকটা লাগাতে পারলে শান্তি হতো। অপরদিকে সাজিদ সেই যে পিচ্চি ইনুকে কোলে রেখেছে আর নামায়নি। বেবি তার কোলেই ঘুমাচ্ছে, তাও শুয়ে দিচ্ছে না, জানে তার হাত খালি হলে বন্ধুর হাতে পিঠে কয়েকটা পড়বে, তাই এর রিস্ক নেওয়া যাবে না। ভাগ্নিটাই এখন শেষ ভরসা, আজকে বিয়ে না করে সে যাচ্ছে না, সিদ্ধান্ত ফাইনাল। এসব ভেবেই সে মুচকি মুচকি হাসছে। হঠাৎ তার কোলে বেবি নড়ে উঠলে সাজিদ মুচকি হেসে বলে ওঠে, ওরে আমার ইনু সোনারে, পিচ্চি থাকতেই ফুপাকে বাঁচিয়ে দিলে, বড় হও সোনা, আমি নিজে তোমার জন্য একটা ফুটফুটে জামাই খুঁজে এনে দিব। দোস্ত বলছিলাম কি, শুধু কাবিন করে লাভ কি বল, পিচ্চি বউটাকে সাথে পাঠানোর একটা ব্যবস্থা করলে হয় না? শালার ছেলে, তোকে আজ আমি ছাড়ছি না, আজ তোর একদিন কি আমার একদিন। সাজিদ বুঝতে পারে অবশেষে তার একটা কথা আগুনে ঘি ঢেলে দিয়েছে। রুদ্রকে শার্টের হাতা গোটাতে দেখে সাজিদ পরিমরি করে দৌড় দেয়। পেছন পেছন রুদ্র তাকে ধরার জন্য দৌড় দেয়। দেখা যাচ্ছে সম্পূর্ণ ড্রয়িং রুম জুড়ে তাদের দুই বন্ধু দৌড়াদৌড়ি খেলা চলছে। বাড়ির গুরুজনরা তো অবাক হয়ে তাকিয়ে থাকে, একই অবস্থা শুরু হলো, এরা কি বাচ্চা হয়ে গেল নাকি? যেখানে একজন কিনে ইতিমধ্যে বাচ্চার বাপ হয়ে গেছে, আর অপরজন মেয়ে দেখতে এসে বিয়ের প্রস্তুতি নিয়ে ফেলেছে। এখন নাকি সব ভুলে এরা দুজনে দৌড়াদৌড়ি খেলা খেলছে। এভাবে কিছুক্ষণ দৌড়াদৌড়ির এক পর্যায়ে রুদ্র সাজিদকে ধরে ফেলে। পিঠে ঠাটি একটা বসাতেই সাজিদ চিল্লিয়ে ওঠে। উল্টো ঘুরে রুদ্রকে মারতে গিয়েও হাত সরিয়ে নেয়। মুখ কুঁচকে বলে ওঠে, নেহাত সম্বন্ধী লাগিস, তাই সম্মান করে ছেড়ে দিলাম, নয়তো তোকেও ছাড়তাম না আমি। অসভ্য ছেলে, আমার বোনকে নিয়ে যাওয়ার কথা আমাকে বলছিস? আমি তো বোনকে নিয়ে যেতে দিব না, পারলে ঘর জামাই হয়ে থাক, মেহুকে ছাড়ছি না আমি। রুদ্রর বাচ্চা, চুপ থাক, আমি কিন্তু মোটেও ভদ্র ছেলে না, ভীষণ অভদ্র আমি। নেহাত তোর বোন বলে তোর সামনে মুখ খুলতে চাচ্ছি না, আমার মুখ খুলবি না বলে দিলাম। রুদ্র আর সাজিদের খুনসুটি চলতে থাকে। ইতিমধ্যে মোনা এখানে এসেছে। মোনা তার অফিস থেকে সরাসরি রুদ্র বাসায় চলে এসেছে। হিমেলও কিছুক্ষণের মাঝে চলে আসবে। রুদ্র কাজে না যাওয়ায় তাকে কিছুটা সামলে আসতে হচ্ছে। ফ্রেন্ড গ্রুপের বাকি দুজন তো দেশের বাইরে পড়ে রইল, তবে বিয়ের সময়টুকুতে ভিডিও কলে তার উপস্থিত থাকবে বলে আশ্বাস দিয়েছে। যতই হোক সাজিদের বিয়ে বলে কথা, তার দীর্ঘদিনের এক চাওয়া পাওয়া আজ পূরণ হতে যাচ্ছে। মোনা আর ইমা মিলে মেহুকে সাজিয়ে দিচ্ছে। যেহেতু ঘরোয়াভাবে তাদের কাবিন করে ফেলা হবে, তাই বাড়তি ঝামেলার মাঝে যায়নি। এখন তো শুধু বিয়েটাই পড়ানো হবে, তারপর সময় মতো অনুষ্ঠান করে মেহুকে শ্বশুরবাড়ি পাঠানো হবে। যেহেতু আজকের সাজিদের করা কাহিনী সম্পর্কের আগে থেকে কারো ধারণা ছিল না, তাই ঘরোয়াভাবে দুই পরিবারের উপস্থিতিতে কাবিন করে ফেলা হচ্ছে। সেজন্য তারা দুজনে যতটুকু পারছে মেহুকে সাজিয়ে দিচ্ছে। অন্যদিকে যার জন্য এত কাহিনী হলো, সেই ব্যক্তির মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। সাজিদ এমন হাবভাব করে বসে আছে যেন সে কত বড় পুণ্যের কাজ করে ফেলেছে। একজন গার্ডিয়ানের সামনে নিজের লজ্জা বিসর্জন দিয়ে বিয়ের কথা বলে ফেলেছে। সাজিদের কাছে তো বেচারা রুদ্রে লজ্জা পেয়ে গিয়েছিল। এই ছেলেটা নাকি তারই বন্ধু, অথচ অনেক অসভ্য একটা ছেলে। এরই নাকি কত গুণগান রুদ্র করেছে তার বাবা মায়ের কাছে। মেহু রুমে এক প্রকার থম মেরে বসে আছে। প্রথমে তো জেদ ধরে সে বসেছিল, সে বিয়েটা এখন করবেই না, সাজিদকে পারলে খামসে খেয়ে ফেলতো সে। তবে পরে তাকে বোঝানো হয় শুধু কাবিন করে রাখার কথা। সাজিদ নাকি অনেক ইনসিকিউর হয়ে পড়েছে, তাই মেহুকে বউ করে রাখার কথা সিদ্ধান্তের জানিয়েছে। মেহুও পরে ভাবলো বিয়ে করে ফেললে অন্তত তাদের মধ্যকার সম্পর্কটা হালাল রূপ নিবে, তাদের মধ্যে কোনো সংকোচ বিদ্যমান থাকবে না, অবাধে তারা কথা বলতে পারবে। এসব ভেবে লজ্জাও পাচ্ছে সে। তার মতে এক সময়কার গম্ভীর অসহ্যকর ছেলেটাই কিছু সময়ের ব্যবধানে তার স্বামী হয়ে যাবে। যে স্বপ্নটা সেও দীর্ঘদিন ধরে দেখে আসছিল, সাজিদের সাথে তার ছোট্ট একটা ভালোবাসাপূর্ণ সংসারের স্বপ্ন। সে কখন থেকে কাজী এসে বসে আছে। কাজী তারা দেখে মনে হচ্ছে এই বিয়েটা তাড়াতাড়ি দিয়ে ফেলতে পারলে তিনি বাঁচেন। ছেলেটা তাকে সারা দিনের জন্য বুকিং করে রেখেছে,
যাতে তিনি ভুলে অন্য বিয়ের কথা মনে করে চলে না যান। কারণ সাজিদ তো জানতো না আদত সে পরিবারকে ম্যানেজ করতে পারবে কিনা। তবে সব ঠিকঠাক হয় তাড়াতাড়ি কাজীকে আনা হয়েছে। মেহুকে একটা লাল টুকটুকে শাড়ি পরিয়ে ড্রয়িং রুমে আনা হয়েছে, যেটা বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পরপরই রুদ্র আর সাজিদ মিলে কিনে এনেছে। পাশাপাশি অল্প সময়ের মাঝে হালকা পাতলা গয়নার ব্যবস্থা করে ফেলেছে, কারণ মেহু সাজতে বড় ভালোবাসে। তাই তার বিয়েটা তো সিম্পল ওয়েতে হওয়া তার পছন্দ হবে না। সেসব ভেবে সাজিদ সকল প্রিপারেশন নিয়ে এসেছিল। মেহুর জন্য যা কিছু কেনা হয়েছে সব সাজিদ নিজের টাকায় কিনেছে। এখানে রুদ্রকে এক পয়সা খরচ করার অনুমতি দেয়নি সে। এমনকি সাজিদের ইচ্ছা পরে অনুষ্ঠান করে মেহুকে বাসায় তোলার সময়কার সম্পূর্ণ খরচটাও সাজিদ নিজেই করবে। যতটুকু পারবে নিজের সাধ্যের মধ্যে করে যাওয়ার চেষ্টা করবে। সাজিদকে নিয়ে রুদ্র যত মজাই করুক না কেন, সাজিদের এমন ছোট্ট ছোট্ট চিন্তাভাবনাগুলো রুদ্রকে মুগ্ধ করে। ভাগ্য করে জীবনে কিছু ভালো ফ্রেন্ড পেয়েছে, এ নিয়ে রুদ্র সর্বদা শুকরিয়া আদায় করে। সাজিদ তখন চুপচাপ ড্রয়িং রুমে বসেছিল, তখনই সামনে থেকে আসা লাল রঙে আবৃত মেহেরকে দেখে তার নজর আটকে যায়। মেহেরের মুখ নিচের দিকে নামিয়ে রাখা। মেয়েটা কি তবে লজ্জা পাচ্ছে? লজ্জায় এভাবে মুখ নামিয়ে রেখেছে। সাজিদ বসে থেকেই তার প্রেয়সীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। একটু সময়ের ব্যবধানেই তো প্রেয়সীকে নিজের নামে করে নিবে। এখন নিশ্চয়ই একটু এভাবে দেখলে পাপ হবে না। মেহেরকে একদম সাধারণভাবে সাজিয়ে আনা হয়েছে। পরনে সাজিদের আনা লাল শাড়ি, হালকা ডিজাইনের কিছু গহনা আর একটু আগের পরানো আংটিটা রয়েছে। বাড়তি হেসে মাথায় একটা টিকলি পরা। সাজিদ তো কোনো টিকলি কিনে আনেনি, তার ধারণাতেই ছিল না এটার কথা। তবে মেহের কপালে টিকলি দেখে তাকে অদ্ভুত সুন্দর লাগছে। সাজিদের মনে হলো বিয়ের পর মেহুকে সে সর্বদা টিকলি পরে থাকতে বলবে। এভাবে যে মেয়েটাকে বড্ড মানিয়েছে। মেহুকে এনে সাজিদের পাশেই বসানো হয়। এখনো মেয়েটা মাথা তুলে তাকায়নি, দেখল না প্রেয়সীর জন্য সাজিদ নিজেও সেজে এসেছে। মেহুকে দেখতে আসার সময় সে ফর্মাল ড্রেস আপে এসেছিল। তবে বিয়ের জন্য কাপড় কিনতে গেলে রুদ্র জোর করে সাজিদকে পাঞ্জাবি কিনিয়েছে। বিয়েটা তো সাজিদেরও, তবে সাজিদ কেন একটু সাজবে না? এমন বিয়ে হয়তো প্রথমবার ঘটল, যেখানে মেয়ের পরিবার থেকে মেয়ের ভাই বোন জামাইকে বিয়ের পাঞ্জাবি কিনে দিল। আবার বিয়ের কেনাকাটা করলো শুধু তারা দুজন। মেহুকে মোনা সাথে করে নিয়ে এসেছে। ইমার সাথে আসছিল, তাদের মেয়েটাকে মেহুর রুমেই শুয়ে দিয়েছিল। রুদ্র তো বিয়ের কাজেই ব্যস্ত ছিল। বাচ্চাকে তো একাকী রুমে রাখা যায় না, তাই ঘুমন্ত মেয়েকে মেহুর রুমে শুয়ে দিয়ে তারা মেহুকে সাজিয়েছে। তবে তারা বেরোতে গেলে বাচ্চা নড়ে চড়ে কান্না করে ওঠে। হয়তো বুঝাতে চাচ্ছে তাকে রেখে কেন চলে যাওয়া হচ্ছে, সেও তো পুপ্পির বিয়েতে অ্যাটেন্ড করতে চায়। মেয়েকে কান্না করতে দেখে ইমা দরজা চাপিয়ে সেখানেই বসে পড়ে। মেয়েটাকে খাওয়ানোর জন্য বেশ অনেকক্ষণ ধরে খাওয়ানো হয়নি। মেয়েটাকে খাওয়াতে গিয়ে সে মেহুর সাথে যেতে পারে না। অপরদিকে মেহু যেতেই বিয়ে পড়ানোর প্রস্তুতি নেওয়া হয়। রুদ্র খেয়াল করে ইমা সেখানে নেই। এটা তো ঠিক না, মেয়ের একমাত্র ভাবি উপস্থিত না থাকলে বিয়েটা হয় কিভাবে? কাজী সাহেব কাগজপত্র ঠিকঠাক করতে করতে রুদ্র দ্রুত মেহুর রুমে আসে। নিজেদের রুমে উকি দিয়ে বউ বাচ্চাকে না পেয়ে বুঝেছে তারা মেহুর রুমেই আছে। রুদ্র হুট করে দরজা মিলিয়ে রুমে প্রবেশ করলেই ইমা আতকে উঠে নিজেকে আড়াল করে নেয়। তবে সেখানে রুদ্রকে আসতে দেখে স্বস্তি পায়। এক মুহূর্তের জন্য সে ভয় পেয়ে গিয়েছিল। ভেবেছিল তাড়াতাড়ি মেয়েকে খাইয়ে দিবে, তবে মেয়েটা এখন ছাড়ছে না তাকে। রুদ্র এসেই বলে, হয়নি এখনো? তোমাকে ছাড়া বিয়ে হবে নাকি? তাড়াতাড়ি আসো। আমার জন্য আটকে থাকবে নাকি? আমি আটকে রেখে দিব, তুমি বউয়ের একমাত্র ভাবি বলে কথা। ইমা হেসে ফেলে। মেয়ের খাওয়া শেষ হতেই রুদ্র মেয়েকে কোলে তুলে নেয়। তারপর ইমাকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে। এত ঝামেলার মাঝে নিজেরা পরিপাটি হতে পারেনি, তবে বিয়েটা যার তাকে তো সাজিয়ে দিতে পেরেছে, এটাই বড় কথা। রুদ্র ইমা ড্রয়িং রুমে যেতেই বিয়ে পড়ানো শুরু হয়। রুদ্রর কোলে মেয়েকে দেখে হিমেল লাফিয়ে এসে ছোট্ট ইনুকে কোলে তুলে নেয়। হিমেলের কোলে বাবুকে দেখে মোনা মুগ্ধ দৃষ্টিতে তাকায়। পুরুষ মানুষের কোলে বাচ্চাদের অনেক সুন্দর মানায়, তারা অনেক যত্ন করতে জানে। ঠিক যেমন বন্ধুর মেয়েকে হিমেল অতি যত্নে কোলে আগলে রেখেছে। মোনাকে তাকিয়ে থাকতে দেখে হিমেল মুচকি হেসে ইশারা করে তাকে।
কয়েকটা মাস পরে তো তার ঘরেও এমন একজন পিচ্চি বাবুর আগমন ঘটবে। ইনুকে কোলে নিয়ে হিমেল প্রতিক্ষণে এক অন্যরকম শান্তি অনুভব করছে, যে অনুভূতি কোনো নাম না জানা নেই। আর ইমা তো অবাক হয় তখন, যখন দেখলো তারা না আসাতেই সত্যি মেহুর বিয়ে আটকে ছিল। এই সংসারে ইমা তার গুরুত্ব সে প্রতি মুহূর্তে টের পায়। মানুষগুলো যে তার কতটা কেয়ার করে, তাকে কতটা গুরুত্ব প্রদান করে, সে সেটা খুব ভালো করে অনুভব করতে পারে। রুদ্র ফোন বের করে ভিডিও কলে সিয়া লিলিকে যুক্ত করে। তারপর সবার উপস্থিতিতেই অবশেষে সাজিদ মেহুর বিয়ে সম্পূর্ণ হয়। এক দীর্ঘ প্রতীক্ষার শেষে সাজিদ তার প্রেয়সীকে নিজের করে নিতে পেরেছে। এর চেয়ে সুন্দর মুহূর্ত বোধ হয় আর হয় না। বিয়ে শেষে সবাইকে মিষ্টিমুখ করানো হয়। বাকি মুহূর্তটুকু যতক্ষণ সাজিদ মেহুর ড্রয়িং রুমে বসেছিল, সাজিদ ততক্ষণে মেহুর হাত নিজের হাতের মুঠোয় রেখে দিয়েছিল। মেহু লজ্জা পেয়ে ছাড়িয়ে নিতে চাইলেও সাজিদ ছাড়েনি, শাড়ির আঁচলের আড়ালে শক্ত করে মুঠোয় ধরে রেখেছিল। হয়তো এই জায়গাতেই সে শান্তি অনুভব করছিল। বিয়ের সকল ব্যবস্থা করতে গিয়ে বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যার পরপরই তাদের বিয়েটা হয়েছে। বিয়ের পরেই সবার খাবার ব্যবস্থা করা হয়। খাবার শেষে নতুন বরবউকে মেহুর রুমে পাঠানো হয়। সদ্য বিয়ে হলো, একটু স্পেসের তো দরকার আছে। বিয়ে শেষে সাজিদরা চলে যেতে নিলে তাদের যেতে দেওয়া হচ্ছিল না। তবে সাজিদের বাবা মা মানেননি। সদ্য বিয়ের পর এভাবে ছেলে শ্বশুরবাড়ি থাকাটা ভালো দেখায় না। অনেক অনুরোধ করেও তাদের যাওয়া ঠেকাতে পারেনি। তবে সাজিদকে যেতে দেওয়া হয়নি। যেহেতু এখনই মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানো হচ্ছে না, তাই আজকে সাজিদই এখানে থেকে যাবে। পাশাপাশি হিমেল মোনাকেও বাড়িতে রেখে দেওয়া হয়েছে। তাদেরকে আলাদা গেস্ট রুমে থাকতে দেওয়া হয়েছে। রুদ্র, সাজিদ, হিমেল এখন বাসার ছাদে বসে আছে। বসে তারা কত জাতের গল্প করছে। সাজিদ ফাজিলটা হঠাৎ বলে ওঠে, দোস্ত, ঘর জামাই ফিল হচ্ছে রে, বিয়ে করে বউয়ের বাসায় পড়ে আছি। হিমেল হেসে বলে, আর আমি তো শুরু থেকে ঘর জামাই হয়ে আছি। মোনা যে তার কাজিন, সেই হিসেবে দুজনের একই বাড়িতে থাকা, দুজনেই দুজনের শ্বশুর বাড়িতে থাকে। হিমেলের কথায় সাজিদ, রুদ্র বড্ড হাসাহাসি করে। সাজিদ সদ্য ঘর জামাই, আরেকজন শুরু থেকেই ঘর জামাই। সাজিদ পুনরায় হিমেলের উদ্দেশ্যে বলে, এই যে হবু বাপ, আমাদের ইনুর বাপের থেকে পরামর্শ নিয়ে যা, কিভাবে কি করতে হবে। আমাদের রুদ্র তো ইতিমধ্যে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে গেছে। হ্যাঁ, প্রতিদিন টিউশনি পড়তে আসবো রুদ্রর কাছে, তুইও আসতে পারিস, যতই হোক তুই তো বড্ড অধৈর্য ছেলে। সাজিদ মাথা চুলকে লজ্জার ভঙ্গিতে বলে, তা তুই ঠিকই বলেছিস, আমারও এখন থেকে সব জেনে রাখা উচিত। রুদ্র এবার সাজিদের পিঠে একটা ঠাটিয়ে লাগিয়ে দিয়ে বলে, শালা, তোর বউয়ের বড় ভাই হই আমি, ভদ্রতা দেখাত একটু। ওই, তুই শালা বলিস কেন? আমার বোনের কাছে তোকে বিয়ে দিয়েছে কি? ধরে নে ইমা তোর বোনই, যা, মেনে নিলাম শালার সম্বন্ধী। সাজিদকে রুমের সামনে পাঠিয়ে দিয়ে রুদ্র, হিমেল যার যার রুমে চলে যায়। একত্রে তারা কেউ কোনো দুষ্টুমি করে না, কারণ মেহু যে রুদ্রর ছোট বোন, মেহুকে ভালোভাবে গুছিয়ে বিছানায় বসিয়ে মোনা, ইমা চলে গিয়েছে। সাজিদ রুমে প্রবেশ করতে বিছানার উপর লাল শাড়িতে আবৃত ছোটখাটো পুতুলটাকে দেখতে পায়, তার ব্যক্তিগত পুতুল। সাজিদ দরজা আটকে ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে আসে। সাজিদ যতই এগোচ্ছে ততই মেহুর হার্টবিট বেড়ে যাচ্ছে। সে কাচুমুচু করে বসে থাকে লাইটের উজ্জ্বল আলোয়। মেহুর সকল কাহিনী সাজিদ দেখতে পাচ্ছে। মেহু ভয়ে বিছানার চাদর খামচে ধরে বসে আছে। সাজিদ তা দেখে মুচকি হাসে, এগিয়ে গিয়ে মেহুর সামনাসামনি বসে। মেহুর মাথায় তখনও ঘোমটা দেয়া। সাজিদ আলগোছে মেহুর হাত নিজের মুঠোয় নিয়ে নেয়। তারপর নরম স্বরে বলে, মেহু পাখি, ভয় পাচ্ছ তুমি? দেখো, একদমই ভয় পেও না, আমি কিছুই করব না তোমায়। বিয়েটা ছিল শুধুমাত্র অফিসিয়ালি তোমায় নিজের করে নেওয়ার জন্য, আর কোনো চাহিদা নেই আমার আপাতত আর কি। মেহু ঘোমটার আড়ালে মুচকি হাসে, তারপরে সাজিদকে চমকে দিয়ে ঘোমটা সরিয়ে বলে, আমার তো আছে, আপনি তো এখন আমার হালাল পুরুষ, কিছু করলে তো সমস্যা নেই, তাই না? আমার এখন মন চাচ্ছে। কি মনে চাচ্ছে? সাজিদ মেহুর কথায় থমকে অবাক হলেও পরে ঠোঁট কামড়ে হাসে। মেহুর কিছুটা কাছে গিয়ে নরম স্বরে বলে ওঠে, কি মন চাচ্ছে তোমার মেহু পাখি?
আপনাকে খামছে ধরে চামড়া তুলে দিতে মন চাচ্ছে। আফটার অল আই এম ইয়োর জংলি বিড়াল, রাইট মি সাজিদ। ইয়েস মিসেস সাজিদ, আই এম অলওয়েজ ইট ইয়োর সার্ভিস ম্যাম। নিন, আপনার যা করার ইচ্ছে করুন আমার সাথে, আশা করি ব্যাপারটা আমার উপভোগ্যই হবে। মেহু লজ্জা পেয়ে যায়, ভেবেছে নিজে একটু মজা করবে, অথচ সাজিদই তার কথাকে কাজে লাগিয়ে তাকে লজ্জায় ফেলে দিল। মেহুকে লজ্জা পেতে দেখে সাজিদ হেসে ফেলে, এগিয়ে এসে নিজের লজ্জারত বউকে বুকে টেনে নেয়, নিজের বুকে শক্ত করে বুকে আগলে রাখে। মেহু সাজিদের বুকে একটু চিমটি কাটে, তারপর আবার স্বামীর বুকে মাথা হেলিয়ে দিয়ে বসে থাকে। এখানেই যে পরম শান্তি অনুভব হয়। রুদ্র মেয়েকে কোলে নিয়ে বকবক করছে, মেয়েও তার বাবার দিকে তাকিয়ে ঠোঁট নাড়াচ্ছে। রুদ্র সেসব দেখে আরও খুশি হয়ে কথা বলছে। ইমা তখন বাবুর কাপড় চোপড় গোছাচ্ছে আর বাবা মেয়ের কাহিনী দেখছে। মুখে তারও মৃদু হাসি লেগে আসছে। একসময় দুষ্টুমি করে বলে ওঠে, কেউ কেউ মেয়েকে পেয়ে বউকে একদমই ভুলে গেছে, বউয়ের দিকে একটু নজর দিচ্ছে না, 1 মাসেই বউকে ভুলে গেছে। রুদ্র ইমার কথা শুনে হেসে ফেলে, হ্যাঁচকা টানে ইমাকে নিজের কাছে নিয়ে আসে। আরে কি করছেন? কাপড় গোছাচ্ছি না। আর লাগবে না, এবার আমার দিকে নজর দাও। নিজেই তো আমার খবর রাখেন না, আমি তো সর্বদা রাখি। তাই নাকি? তাহলে একটা চুমু দিয়ে প্রমাণ করে দাও তো। ইমা আর চোখে তাকিয়ে বলে, অসভ্য লোক, বাপ হয়ে গেলেন তবু অসভ্যতামি গেল না। আর যাবে না বোধ হয়, আজকাল ভালোবাসাটা একটু বেড়ে গেছে। এখন পটাপট তোমার ভালোবাসার নিদর্শন দেখিয়ে দাও বউ। ইমা হেসে ফেলে, রুদ্রের গালে টুপ করে একটা চুমু দেয়, তারপর মেয়ের কপালে ছোট্ট একটা চুমু দেয়। রুদ্র সেম কাজ করে, মেয়ে বউকে নিজের বাহুডে আবদ্ধ করে রাখে। এখানেই যে তার শান্তি, তার এক টুকরো ভালোবাসাময় পৃথিবী। মাঝে আরও 1 মাসের মতো পার হয়ে যায়। মেহুকে এখনও শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়নি। কিছুদিনের মাঝেই তার ভার্সিটিতে একটা এক্সাম আছে, সেই এক্সামের পরেই তুলে দেয়া হবে। সাজিদের বাসা থেকে মেহুর ভার্সিটি বেশি দূরে নয়, তাই তার পড়াশোনার কোনো সমস্যা হবে না, বরং সেখান থেকে আরও সুবিধাই হবে। বিয়ের পর এই 1 মাসে সাজিদ 3 বার বাড়িতে চলে এসেছে। এখন তো সে লাইসেন্স পেয়ে গেছে, তাই সুযোগ পেয়ে হাতছাড়া করবে কে? বন্ধু মহলে এই নিয়ে সাজিদকে অনেক পচানি খেতে হয়েছে, তবুও বান্দার কোনো লজ্জাশরম নেই, নাচতে নাচতে বউয়ের বাড়ি চলে যায়। সাজিদকে নিয়ে এসব কথা উঠলে রুদ্র বেচারা নিজে অপ্রস্তুত হয়ে পড়ে, কারণ বন্ধুর বউটা যে তারই ছোট বোন, তাই সে কিছু বলতেও পারে না, আবার সইতেও পারে না। খারাপ সাজিদ আবার সেই রুদ্রকে খুঁজতে বলে, দোস্ত, ঘর জামাই তো অর্ধেকটা হয়ে গেছি, পুরোটা হয়ে যাই, তবে কি বলিস, সমস্যা আছে কোনো? সাজিদের এমন কথার প্রেক্ষিতে মাইরও কম খায়নি, তবুও তাদের দুষ্টুমি কমে না। সাজিদ আরও রুদ্রকে শুনিয়ে হিমেলকে বলে, তুই বেটা আরামে আসিস, ঘর জামাই থাকছিস, বউকে সর্বদা কাছে পাচ্ছিস। আমি ভাই বিপদে পড়লাম, বিয়ে করে বউ সাথে নেই। পিচ্চি বউটার জন্য মনটা কান্দে রে। হিমলও হেসে বলে, বেঁচে গেছিস ভাই, সেম এজ বিয়ে করে আমি বিপদে পড়েছি। আবার এই সময় তাদের মুড সিং ভাই রুদ্রকে জিজ্ঞাসা করে দেখ, যখন তখন ফোন করে এটা সেটা আনতে বলবে, সময় মতো কাছে না পেলেই তুলকালাম বাঁধাবে। তোর তো ভাই আরও পিচ্ছি বউ, পরে টের পাবি সব। মোনার এখন প্রেগনেন্সি 4 মাস চলে, এখনই মোনার মধ্যে কত শত মুড সিং চলে। মোনার চাকরিটা তার শখের একটা অংশ ছিল, তাই এই প্রেগনেন্সির সময় সে চাকরি বাদ দিয়েছে। ভবিষ্যতে সুযোগ হলে পরে না হয় আবার চেষ্টা করা যাবে। এই প্রেগনেন্সির সময় মোনার মুড সিং এর অবস্থা দেখে রুদ্র অবাকই হয়। কোথায়, ইমা তো এতটাও এমন করতো না। ইমার জন্য কি ওইটুকুই স্বাভাবিক ছিল, নাকি ইমা ইচ্ছে করে নিজেকে প্রকাশ করতো না? রুদ্র কি তবে এখন ইমাকে চিনে উঠতে পারল না? এই মুহূর্তে রুদ্রর মনে হচ্ছে সে ইমার ব্যাপারে ততটুকুই বুঝে যতটুকু ইমা তার সামনে প্রকাশ করে। মেয়েটা কি এখনো তার কাছে সব বলতে সংকোচ বোধ করে? কেন করবে? রুদ্র তো তাকে কোনো বাধা দেয়নি, বরং সবসময় বলেছে ভেতরে সব প্রকাশ করতে। মেয়েটা কেন সব তবে এমন সংকোচ করবে? বন্ধুদের আড্ডা শেষ করে রুদ্র বাসায় ফিরে। তাদের বর্তমান আড্ডার স্থল তাদের অফিসটাই। সময় পেলে 3 বন্ধু একত্রিত হবে, কাজের পাশাপাশি আড্ডা দিয়ে সবটুকু মুহূর্তে আনন্দে কাটাবে। কাজের মাঝে মাঝে এমন আনন্দ ঘন মুহূর্তটুকুর জন্যই কখনো কাজে বোরিংনেস আসে না।
রুদ্র বাসায় এসে দেখে তাদের বেবি কান্না করছে আর ইমা তাকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছে। বেবি বড় হচ্ছে আর রাতে ঘুম কমেছে। রাতে বাবু জেগে থেকে কান্নাকাটি করে। কিছুদিন থেকে এমন শুরু হয়েছে। রুদ্র প্রথম তো অবাকই হয়েছে। সে তো ভেবেছিল বেবি সবসময় শান্ত থাকবে, এভাবে যে না ঘুমিয়ে জ্বালাবে তা ভাবতেও পারেনি। রুদ্র কোনো শব্দ ছাড়াই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। তারপর এগিয়ে এসে ইমার কোল থেকে নিজে বাবুকে কোলে তুলে নেয়। এতে ইমা যেন একটু হাঁপ ছেড়ে বাঁচে। সামিনা বেগম একটু আগেই খেয়ে শুয়ে পড়েছেন। ওনার নাকি মাথায় যন্ত্রণা করছে। রিয়াজুল হকও শুয়ে পড়েছেন, নয়তো ওনাদের কেউ একজন বাবুকে কোলে রাখতে এই সময়। অন্যদিকে মেহেউর এক্সাম সামনে, তাই মেহুকে আর ডাকেনি সে। সেই কখন থেকে বাবুকে নিয়ে ঘুরছে সে, কোনোভাবে কান্না থামাতে পারছিল না। খাবার খাইয়েছে, কোলে নিয়ে হাঁটছে, তবুও কান্না থামছিল না। দাঁড়িয়ে থাকতে কষ্ট লাগে বলে একটু পরপর বিছানায় বসছিল। এতে করে বেবির কান্না আরও বেড়ে যাচ্ছিল। অবশেষে রুদ্র এসে তাকে বাঁচিয়ে নিল। বেশ অনেকক্ষণের চেষ্টায় বেবির কান্না থামে। রুদ্র অনেকক্ষণ বেবিকে নিয়ে হাঁটাহাঁটির পরে বেবি ঘুমিয়েছে। রুদ্র ধীরে ধীরে বেবিকে শুয়ে দিয়ে বারান্দায় আসে। ইমা একটু আগেই বারান্দায় এসে বসেছে। রুদ্র তার পাশে বসে বলে, রাতে খেয়েছ? ইমা রুদ্রের বুকে মাথা হেলিয়ে দিয়ে বলে, আপনার জন্য অপেক্ষা করছিলাম, আপনি আসতে দেরি করে ফেলেছেন। সাজিদ এসেছিল অফিসে আজ, তাই আড্ডা দিতে গিয়ে দেরি হয়ে গেল। সমস্যা নেই, চলুন খেয়ে আসি। ক্ষুধা লাগছে প্রচুর, বাকিরা সবাই খেয়ে নিয়েছে, আপনি আর আমি বাকি আছি। তাহলে খাবারটা রুমে নিয়ে চলে আসো। ইনায়া তো ঘুমাচ্ছে, ওকে একা রেখে যাওয়া ঠিক হবে না। আর হ্যাঁ, একটা প্লেটেই খাবার আনবে, দুটো লাগবে না। ইমা মাথা নেড়ে খাবারের প্লেট আনতে যায়। রুদ্র চুপচাপ এসে নিঃশব্দে বিছানায় বসে। পাশে তার মেয়ে শান্তভাবে ঘুমাচ্ছে। এটা দেখে মনটা শান্তিতে ভরে যায়। রুদ্র ভাবতে থাকে কবে মেয়েটা বড় হবে আর তাকে বাবা বাবা বলে ডাকবে। ইমা খাবারের প্লেট নিয়ে রুমে আসে। সে আসতেই রুদ্র তাকে বসিয়ে প্লেট নিজের হাতে তুলে নেয়। ইমাকে খাইয়ে দিতে থাকে, পাশাপাশি একই প্লেটে নিজেও খেতে থাকে। শুরুতে তারা দুজনে চুপচাপ থাকলে এখন ধীরে ধীরে টুকটাক কথা বলছে। সবটুকুই তারা শব্দহীনভাবে করার চেষ্টা করে, যাতে কোনোভাবে বেবির ঘুম না ভাঙে। কারণ এখন একবার বেবির ঘুম ভাঙলে আর সারা রাত ঘুমাবে না। খাওয়া শেষে ইমা প্লেট ধুয়ে রেখে রুমে আসে। রুদ্র তখন বিছানার এক কোণে পাশে ছোট্ট ইয়ানা শুয়ে আছে। মাঝের অংশটুকুই ইমার জন্য বরাদ্দ। ইমা এসে মাঝে শুতে গেলে রুদ্র হঠাৎই হাতের ফোন রেখে ইমাকে টেনে নিজের বুকে শোয়ায়। এতে ইমা প্রথমে একটু হাঁকচকিয়ে গেলে পরবর্তীতে নিজেকে সামলে নেয়। রুদ্র আজ 22 থেকে আসার থেকে একটু চুপচাপ রয়েছে। তাই ইমা জিজ্ঞাসা করে, আপনার কি কোনো সমস্যা হয়েছে? অফিসে কোনো সমস্যা না, মানে এসে থেকে চুপচাপ আছেন যে? আচ্ছা মার্সি, মেয়েদের প্রেগন্যান্সির সময় তো অনেক মুড সুইং হয় শুনেছি, মোনার ক্ষেত্রেও দেখেছিও। কোথায়, তুমি তো এতটা করনি, নাকি ইচ্ছে করে নিজেকে গুটিয়ে রেখেছিলে? ইমা রুদ্রের বুকে থুতনি ঠেকিয়ে তার দিকে তাকিয়ে বলে, আরে দূর, মুডের ওপর কি আমাদের হাত আছে নাকি? আমিও তো ওটা এটা কত কি করেছি, এখন হঠাৎ এসব জিজ্ঞাসা করছেন কেন? তুমি কি এখনো আমার সামনে কিছু প্রকাশ করতে সংকোচ বোধ করো? দেখো মার্সি, আমি কিন্তু তোমায় পূর্ণ স্বাধীনতা দিয়েছি, কখনো কিছুতে বাধা দেইনি। তবে কোনো কিছু বলতে তুমি সংকোচ করবে কেন? আমি সংকোচ করিনি তো। আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমি প্রকাশ করেছি। আপনি একটু বেশি ভাবছেন। তবে রুদ্র চুপচাপই থাকে। হয়তো ইমার কথায় কনভিন্স হয়নি এখনও। ইমা ব্যাপারটা বুঝতে পেরে সাহস নিয়ে রুদ্রর দিকে আরও আগায়। তারপর টুপ করে গালে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বলে, ভালোবাসি আমার ইনুর বাবাকে, প্রচুর ভালোবাসি আমি। আপনি আমার জীবনের এক টুকরো বসন্ত, যার স্পর্শে আমার বেরঙিন জীবন রঙিন হয়েছে। আর সেই বসন্তকে আমি সর্বদা নিজের সাথে আঁকড়ে ধরে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। তার সামনে নিজেকে সম্পূর্ণ খোলসবিহীন উন্মুক্ত করে দিতে চাই, নিজের ভেতরে সবটুকু আপনার সাথে শেয়ার করতে। কারণ এই রুদ্র নামক বসন্ত ছাড়া ইমার জীবন মূল্যহীন। রুদ্র ইমার চোখের দিকে তাকায়। মানুষের নাকি চোখ দেখলেই তার ভেতরকার কথা বুঝতে পারা যায়। ঠিক যেমন এখন রুদ্র বুঝতে পারছে তার মার্সি কতটা আবেগ মিশ্রিত করে তাকে কথাগুলো বলল। রুদ্র এবার টুক করে ইমার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বলে, সব বুঝলাম, তবে আমায় কেন বসন্ত বলছ? ব্যাপারটা মেইলি হয়ে গেল না?
আমার কাছে বসন্তকে মে ঋতু মনে হয়। ইমা ফিক করে হেসে ফেলে বলে, আমার জীবনে আপনি বসন্তের মতোই ধরা দিয়েছেন রুদ্র। শীতের শেষে বসন্ত এসে যেমন ধরণীকে পুনরায় সজীব করে ফুলে রঙিন করে দেয়, তেমনি আপনি আমার জীবনে হঠাৎ এসে বসন্তের মতোই পুনরায় জীবন্ত করে দিয়েছেন। আপনার কাছে আমি আমার জীবনের মানে খুঁজে পেয়েছি। আর এভাবে বলো না, এখন আমি কিন্তু লজ্জা পাবো। রুদ্রকে মজার মুডে দেখে ইমা হেসে ফেলে। রুদ্রকে একটু মনমরা দেখলে ইমার সহ্য হয় না, তাই তো সর্বদা চেষ্টা করে যে তার জীবনটা রাঙিয়ে দিল তাকে অন্তত বাকি জীবনটা সুখে ভরিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আর একটা পর্ব আছে, আগামীকাল দেওয়া হবে। তারপর একটা ইন্টারেস্টিং গল্প আসবে। নতুন গল্প এসেছে ইতিমধ্যেই, যারা দেখেননি দেখে নেবেন। আর আগামীকালের পরের দিন ইন্টারেস্টিং একটা গল্প আসবে। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।